এই যে কথাগুলো, বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি, আপনার বাণিজ্য নীতি, বাণিজ্যের কথা বলেছেন, বাণিজ্য নীতি, এই সব ইত্যাদি ইত্যাদি, ফলাফলটা কি? ফলাফল হচ্ছে বাংলাদেশে যে 3টি কাঁচামাল উৎপন্ন হয়, আমার কৃষক উৎপন্ন করে, জনগণ উৎপন্ন করে, একটি কাঁচামাল হচ্ছে ইক্ষু। সেই ইক্ষু থেকে উৎপন্ন হয় চিনি। সেই চিনি নিয়ে যে চিনিমিনিটা খেললো এই সরকার প্রথম ক্ষমতায় এসে, কয়েকজন লোকের হাতে, একটা সিন্ডিকেটের হাতে দিয়া কর্পোরেশনের হাত থেকে আমদানিটা কেড়ে নিয়ে টিসিবির আমদানি বন্ধ করে দিয়ে সেই চিনি নিয়ে কয়েকশো কোটি টাকা ঘুষ খাইল মন্ত্রীরা, আর 15,000 কোটি টাকা পকেট মারলো ওই কয়েক সিন্ডিকেটওয়ালা বদমাই, সেটা দলীয় দলের লোকজন। এটা চিনির অবস্থা। পররাষ্ট্রনীতির কথা বলেন। তারপরে পাটের জুট মিলগুলো বন্ধ করে দিয়ে ইলেকশনের আগে সেদিন চালানোর প্রহসন করতেছে। কতগুলো জুট মিল বন্ধ করেছে, আদমজি শুধু না, 8টা-10টা জুট মিল। তো পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, যে জুট আমার দেশে তৈরি হয়, যে পাট, সেই পাট থেকে উৎপাদিত পণ্য, সেই পাটকল যদি আমি চালাতে না পারি, তাহলে পররাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি, কিশোর নীতি, এইসব নীতির কথার ফুলঝুরি বন্ধ। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা বিশ্বকে এক চরম অস্থিরতায়, অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। কেউই বলতে পারছেন না যে এর প্রভাব প্রতিক্রিয়া কতদূর পর্যন্ত যাবে। গোটা বিশ্ব ব্যবস্থায় আমূল একটা পরিবর্তন হবে বলে অনেকে আশা করছেন বা ধারণা করছেন, কিন্তু কি সেই পরিবর্তন সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকি তো আছেই, তার সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক যুক্তি বড় প্রবল হয়ে, সেই সঙ্গে সামাজিক, মানসিক, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে নানা রকমের সংকট ঝুঁকি তৈরি হচ্ছে। সব মিলিয়ে এই কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রভাব প্রতিক্রিয়া নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল হাসান খান। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন লেখক এবং চিকিৎসক ডক্টর সিনহা আবুল মনসুর, এবং আমাদের সঙ্গে সাউথ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন ডক্টর লুসি কর্কিন। ডক্টর লুসি কর্কিন বিজনেস স্ট্র্যাটেজিস্ট, র্যান্ড মার্চেন্ট ব্যাংক, দক্ষিণ আফ্রিকার, সাউথ আফ্রিকার, এবং র্যান্ড মার্চেন্ট ব্যাংক ইজ আ পার্ট অফ দ্য ফার্স্ট র্যান্ড গ্রুপ। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। লুসি, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। প্রফেসর ডক্টর কামরুল হাসান খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আজকে পর্যন্ত যা পরিস্থিতি দেখা যাচ্ছে, আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে এই আলোচনাটা করতে চাই, আপনার কাছে কী মনে হচ্ছে একজন চিকিৎসক হিসেবে, যে আমরা কি আসলে ঠিকঠাক মতো হ্যান্ডেল করতে পারছি? বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু খুবই ধীরে ধীরে ধীর লয়। আবার বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু পদক্ষেপগুলো নেবার সময় কথাবার্তায় এমন কিছু বিষয় আছে যেগুলোতে মনে হচ্ছে যে সিরিয়াসনেসের একটা ঘাটতি আছে। মানে সংকটটা অনেকেই বিশ্বব্যাপী যেভাবে দেখছেন ঠিক সেরকম নয়। মানে আমরা লকডাউন করছি, কিন্তু আমরা সবাইকে আবার ঘরের বাইরে যাবার সুযোগ করে দিচ্ছি। নিশ্চয়ই যাদের পেশারগত দায়িত্ব পালনের জন্য বেরোয়ার দরকার তারা বেরোবেন, কিন্তু সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এরকম হচ্ছে। আমরা বলছি যে কলকারখানা বন্ধ থাকবে, আবার বলছি যে কিছু কিছু চলবেও। তো সব মিলিয়ে আপনার ঠিক কি, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ জনাব জিল্লুর রহমান। বিষয়টা হলো যে সমগ্র দক্ষিণ এশিয়ার কিন্তু আমাদের একই অবস্থা আমরা লক্ষ্য করছি, কারণ যেহেতু আমাদের প্রাদুর্ভাবটা একটু কম, সে কারণেই মানুষের মধ্যে দুই ধরনের বিষয় কাজ করছে। একটা হলো যে যেহেতু কম, হয়তো আমাদেরকে এখানে এফেক্ট কমই করতে পারে, এটা একটা বিষয় আছে। আবার আরেকটি বিষয় হলো যারা আসলে বেশি সচেতন তাদের মধ্যে একটা সিরিয়াসনেস আছে। আরেকটা গ্রুপ আছে যেটি আমরা রাস্তাঘাটে দেখতে পাই, যে ধরেন মানুষ তো তার প্রয়োজনের কাছে পরাজিত হয়। যেমন ঘরে খাবার নেই, বাচ্চাটা না খেয়েছে, তখন সে বেরোতে বাধ্য হয়। তারপরে দিন আনে দিন খায় যে সমস্ত মানুষ, ভাসমান মানুষ, তাদের জন্য কোনো সমস্যা। সে কারণেই আপনি দেখেন পুরো দক্ষিণ এশিয়ার চিত্র আমাদের কাছে আছে, যে সেখানে কিন্তু একই ধরনের খুব
হোম কোয়ারেন্টাইন বা যেটা আমরা মূলত প্রধানত যে নির্দেশটা ডব্লিউএইচও থেকে দিয়েছে সেটা হলো যে আপনার সামাজিক দূরত্ব মেনটেন করা। এটা মেনটেন করতে পারলেই কিন্তু আপনার 50% ডেথ কমে যাবে। এটা ডব্লিউএইচওর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণার একটা ফল। সেই হিসেবে আমরা আজকে থেকে যেটা দেখেছি যে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী তারা আজকে ঠিক একটু কঠোর হয়েছে, এই কঠোরটা আর একটু বেশি হতে হবে। কারণ হলো যে গিয়ে কিন্তু আমার প্রশ্ন তো সামরিক বাহিনী আরো আগেই নেমেছে, কিন্তু বা পুলিশও নেমেছে, তারা আগের থেকেই কঠোর হলো না কেন? আপনি যদি ঢিলে ঢালা ভাব করে সময় পার করে কঠোর হন তাতে কি লাভ না, হবে? বিষয়টা হলো যে ধরুন 26 তারিখ ছুটি, সেটা তো একটা জাতীয় দিবস ছিল। 26 তারিখ থেকেই মূলত আমাদের যেটা হোম কোয়ারেন্টাইন বলেন আর মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে যে স্টে হোম স্টে সেফ, কিন্তু সেই জায়গাটা একটু যেহেতু প্রস্তুতি ছিল না, মানুষ সেই বিশেষ করে খাবারের নিডটা জন্য হয়তো বেরোচ্ছে আমার কাছে মনে হয়। হাওয়ার যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি যেন সামনের দিকে আমরা কঠোরভাবে আমরা আশা করব যে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কারণ আমরা সামগ্রিকভাবে বিশ্বের অবস্থা দেখে যেটা আমরা বুঝতে পারছি, আগামী 2 সপ্তাহটা কিন্তু সমগ্র বিশ্বের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, আমাদের বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বাংলাদেশের 2 সপ্তাহ বলছি এ কারণে যে আপনার আমাদের দেশে শেষ ফ্লাইটটা আসছে আপনার 30 মার্চ, এবং আমাদের যেটা হিসাব সেটা হলো যে আপনার ইনকিউবেশন পিরিয়ড যেটা বলি, মানে উপসর্গ প্রকাশের সময়সীমা হচ্ছে 2 দিন থেকে 14 দিন। জি। এর মধ্যে আর যদি উপসর্গ না থাকে ধরে নিতে পারি আমরা যে তার মধ্যে করোনা ভাইরাস নাই। তো বাট এখন তো এটিও বেরোচ্ছে যে আপনি একবার করোনায় আক্রান্ত হলে সুস্থ হয়ে গেলে আবারও আক্রান্ত হওয়ার তো রিপোর্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশে। না, কিন্তু যে ব্যক্তি কিন্তু একবার আক্রান্ত হলে সে দ্বিতীয়বার হবে না, এটা কিন্তু কিন্তু হয়েছে, আমরা ভারতের খবর পাওয়া যাচ্ছে। ভারতে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে জি, কিনা একই দ্বিতীয়বার, ব্যক্তি একই দ্বিতীয়বার, ব্যক্তি এই দ্বিতীয়বার, খবরটা আমার জি। কাছে নেই, ওটা কোথাও ভুল হতে পারে আমি জানি না, এটা আমার কাছে তথ্য নেই। কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স যে ইনফরমেশন সেটা হলো যে একবার করোনা ভাইরাসে আক্রান্ত হলে দ্বিতীয়বার সে আক্রান্ত হবে না, এটি আমাদের ইসের মধ্যে আছে। কারণ হলো যে এটার ইমিউনিটিটা খুব স্ট্রংলি ডেভেলপ করে। যাই হোক, সেটা হলেও হতে পারে, কারণ এখনও ধরুন করোনা ভাইরাসটা যেহেতু নতুন, গোটা বিশ্বের জন্য নতুন। প্রথমে যখন চীনের প্রাদুর্ভাব হলো তখন চীন বুঝতেই পারে না কিসের থেকে এটিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে, কিসের থেকে মৃত্যুবরণ করেছে। তারপরে যখন 11 জানুয়ারি যখন মৃত্যুবরণ করলো তখন থেকে তাদের গবেষণা প্লাস এখানে যে জিনিসটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কর্মকাণ্ডগুলি আমরা খুবই প্রশংসা করি, তারা খুব দ্রুত তাদের গবেষণা কাজগুলি করে আমাদেরকে আমি আসছি ফলাফল আবার আপনার দিচ্ছে। কাছে। ডক্টর লুসি কর্কিন, so far around 1,400 have been infected, 5 died, and at least 10 are in critical condition in South Africa. Public life has become stagnant and disastrous day by day, which is affecting the economic and political arena of the world. So what's your take on COVID-19 and what is the latest situation in South Africa? Well, in South Africa, as you might know, we have been on lockdown. We were placed on a 21-day lockdown from the end of March, from the 26th of March, and it will be lifted on the 16th of April. So effectively, all citizens have to stay at home. The only time that we are actually allowed to leave our homes is for essential food supplies and medical services. There are, in some instances, certain industries that have been permitted essential permits, which permit certain people to carry on with their jobs in their place of work to effectively just keep the wheels of the economy turning. But for all intents and purposes, it is a complete lockdown. Here in Cape Town, where I am based, has been an initiative to actually round up homeless people and create a temporary shelter for them using social distance policy and socially distancing policies, providing with basic medical care, to ensure that there is restricted movement in the streets across town and across the country. I think as South Africans, we are rallying behind our government, and even though it was at the time seen as quite a strict measure, time has shown that the lockdown policy does to be one of the effective ways to contain this virus, though we are all from it. I think within South Africa, one of the key concerns is obviously the effect that this is going to have on the economy, particularly small and medium enterprises, which a lot of
our employment comes from. We have a very high unemployment rate. We have actually, and a lot of our parastatals are in quite a lot of financial distress. And so this, quite frankly, could not have come at a worse time. And perhaps in recognition of this, Moody's downgraded South Africa to junk status just this week. It was the last ratings agency, global ratings agency, that had held us at investment grade status. So effectively, as of this week, South Africa has a junk rating status, which obviously has significant implications for foreign direct investment and portfolio flows into South Africa. And this, again, will have its own set of knock-on effects for our economy. Okay. Lucy, last year the South African government approved 283 billion US dollar for its public health. It only spends 3.7% of its GDP. Who says that it's below average healthcare spending with 4% of its GDP? Do you think the government should be more careful regarding public health issues? How this situation can be improved in the future? So the state of the public health care in South Africa is very much a talking point at the moment. There has been a proposal which has been tabled a number of times in terms of increasing the expanse of the national health provision and what the implications of this would be for private healthcare provision. The idea being that the significant gap between public health provision and private healthcare provision should be narrowed. I think that the way that the virus, that COVID-19 impacted South Africa will have an enormous effect on how consideration for our public health system are taken going forward. I think that particularly the way that private healthcare providers collaborate with the government will also have an enormous impact on effectively the state of play and the negotiations between these two parties. It has already been recognized as an important reform, structural reform that needs to be taken in this country. I think right now, being in the state of disaster as we are, those kinds of structural decisions are going to be pushed down the road. But I think it is definitely going to have an impact in terms of the way that is going to be carried out going forward. ওকে, ডক্টর সিনহা মনসুর, নিউ ইয়র্কের কি অবস্থা একটু সর্বশেষ, এবং আমাদের বাঙালি কমিউনিটির আসলে সেখানে কি অবস্থা সেটি একটু বোঝা দরকার, কারণ নিউ ইয়র্কে যে পরিমাণ মৃত্যু হয়েছে বাংলাদেশিদের বা বাংলাদেশি অরিজিনদের, সেটি আসলে আমাদের দেশে এফেক্টেড যারা বা ইনফেক্টেড যারা তাদের তুলনায় অনেক বেশি, যদি তুলনামূলক বিচার আমরা দেখি। ধন্যবাদ। ভয় এবং ভাইরাস এই দুটোই ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। উহান শহর থেকে যে ভাইরাসের জন্ম, সেটি ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 2,16,000 রোগী এই রোগে আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছেন 5,000। এই খোদ নিউ ইয়র্কে 84,000 লোক ইনভলভ হয়েছেন এই রোগে এবং মৃত্যুবরণ করেছেন 1,941 জন। প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে। আমাকে ডিউটি করতে হয় হসপিটালে। আমি যেটা দেখি, প্রতিদিনই হসপিটালে প্রচুর রোগী আসছে, শ্বাসকষ্ট, জ্বর এবং কাশি নিয়ে। এই রোগীদের মধ্যে কিছু সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন হসপিটালে এবং তারা টেস্ট পাচ্ছেন, এবং কিছু সংখ্যক রোগী তাদের শ্বাসকষ্টের তীব্রতার জন্য তাদেরকে ভেন্টিলেটরি সাপোর্ট দিতে হচ্ছে এবং তারা চলে যাচ্ছেন আইসিইউতে। এই রোগীদের সংখ্যা হচ্ছে টোটাল রোগীর 5%। 80% রোগী যারা ইমার্জেন্সি রুমে আসছেন তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। এর মধ্যে থেকে 15% রোগী ভর্তি হচ্ছেন হসপিটালে, 5% রোগী চলে যাচ্ছেন ভেন্টিলেটরে। এই ভেন্টিলেটরে যে রোগীগুলি যাচ্ছেন তাদের মধ্য থেকে 3 to 4% তারা মৃত্যুবরণ করছেন। তো সংখ্যাটা যদি আমি ইনভলভমেন্টের প্রশ্নে ধরি, তাহলে সংখ্যাটা কিন্তু অনেক। প্রজেক্টেড ডেথ রেট যেটা বলা হচ্ছে যে নিউ ইয়র্কে এই আমেরিকাতে হয়তো 1 লক্ষের উপরে
লোক মারা যেতে পারেন। 1 লক্ষ এই না সংখ্যাটা 2 লক্ষ বলা হচ্ছে, মানে 2 লক্ষ হলে এটা প্রজেকশন। স্যাটিসফ্যাক্টরি হবে। হ্যাঁ, 1 বাট লক্ষ আমার থেকে আমার একটা 1 লক্ষ থেকে আমার একটা প্রশ্ন আপনার 2 লক্ষ কাছে 40,000। ডক্টর সিনহা, জি। আমার একটা প্রশ্ন, যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির এই অবস্থা হলো কেন? এবং নিউ ইয়র্কের কথা যদি বলি আমরা, যে নিউ ইয়র্ককে বলা হয় যে বিশ্বের রাজধানী, সো নিউ ইয়র্কের অবস্থাই বা এরকম হবে কেন? এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই। আপনি কি মনে করেন, আপনি যেহেতু সেখানে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন, মানে আমি যেটা বলবো জনস্বাস্থ্যের ব্যাপারে এত অবহেলা কেন? আমি যেটা বলবো সেটা হলো স্ট্র্যাটেজিক্যালি আমাদের হয়তো একটা ভুল হয়েছে। যখন উহান শহরে এই এই রোগের প্রকোপটা হয়েছে, আমরা কিন্তু কিছুটা সময় পেয়েছিলাম। আমরা কিছুটা সময় পেয়েছিলাম স্ট্র্যাটেজিকে নির্ধারণ করার জন্য। তখন যেটা হলো, তখন কিন্তু উহান থেকে কিন্তু ফ্লাইটগুলো আসছিল নিউ ইয়র্কে, এবং অন্যান্য ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে ফ্লাইটগুলো আসছিল নিউ ইয়র্কে। তখন কিন্তু এয়ারপোর্ট, সিপোর্ট এবং অন্যান্য এন্ট্রি পয়েন্টে কিন্তু এতটা গুরুত্ব আরোপ করা হয়নি। তখন কিন্তু একটা এন্ট্রি পয়েন্টে কিন্তু ডিজিজ অলরেডি স্প্রেড করে গিয়েছে। একটা পর্যায়ে যখন আমরা বুঝলাম যে ডিজিজ স্প্রেড করে গিয়েছে, তখন কিন্তু লকডাউনের প্রশ্নটা এসেছে। তা আমার ধারণা লকডাউন ইট ওয়াজ অলরেডি লেট। ইট ওয়াজ অলরেডি লেট। আমি যদি পাবলিক হেলথ সাধারণত একটা মহামারী যখন হয়, এটাকে দুভাবে হ্যান্ডেল করা যায়। একটা হলো অ্যাগ্রেসিভ ওয়ে, আর একটা হলো প্যাসিভ ওয়ে। অ্যাগ্রেসিভ ওয়েটা হচ্ছে, যদি আমি জানি ডিজিজটা কি দিয়ে হচ্ছে এবং এটা কারণটা কি, তখন আমাকে ওই রোগের জন্য টেস্টটা করতে হবে। টেস্ট রোগী ফাইন্ড আউট করে ওই রোগীগুলোকে আমাদেরকে আইসোলেট করে ফেলতে হবে, এবং যে পিরিয়ডটা ইনকিউবেশন পিরিয়ড, তাদেরকে আলাদা করে আমাদের আলাদাভাবে রাখতে হবে। আমরা করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা করেছি ইনিশিয়ালি, আমরা কিন্তু অ্যাগ্রেসিভ ছিলাম না। এটা আমেরিকাতেও হয়েছে, এটা বাংলাদেশেও হয়েছে। আমরা এগ্রেসিভ ছিলাম না। বর্তমানে যেটা হচ্ছে, ইভেন টিল আমি গতকাল পর্যন্ত যেটা জানি, এখনো পর্যন্ত সিনা আমি একটু প্রশ্ন জানতে চাই। এই বিষয়গুলো আমরা জানি, হ্যাঁ, আমরা জানি যে আমেরিকা প্রথম রোগী শনাক্তর পরে 1.5 মাস সময় পেয়েছিল, কিন্তু প্রস্তুতিটা হয় নাই। সেটা বলে লাভ নাই। আমারটা জানার দরকার যে আপনি যেহেতু আইসিইউতে কাজ করেন, যে কেন রুগীরা মারা যাচ্ছে। কারণ যে রুগী আমরা জানি যে রুগীরা যদি হেঁটে কিংবা কথা বলে হাসপাতালে ঢোকে, সে রুগীর কিন্তু সাধারণ মৃত্যু হয় না। কিন্তু আপনার ওখানে যেহেতু আপনি সরাসরি যুক্ত আছেন, আইসিইউতে রুগীরা কেন মারা যাচ্ছে, এই সমস্ত এটা কারণটা কি, আপনার কি মনে হয়েছে এটা? আচ্ছা, আমি আপনাকে যদি একটু সেন্সাসটা একটু দেই। সাধারণত কি নিয়ে রুগীরা আসছে? সাধারণত রুগীরা আসছে হলো, আমার ড্রাই কফ, বা আমার একটু সর্দি কাশি, আমার একটু জ্বর, এই কমপ্লেনগুলো নিয়ে রুগীরা আসছেন ইমার্জেন্সি রুমে। হ্যাঁ, বেশিরভাগ। তার মধ্যে একটা পোর্শন আসছে যে আমার শ্বাসকষ্ট, ওটা নিয়ে আসছে। আরেকটা পোর্শন আসছে তীব্র শ্বাসকষ্ট, আমি শ্বাস নিতে পারছি না। হ্যাঁ, এই যেই রোগীগুলো শ্বাস নিতে পারছে না, তীব্র শ্বাসকষ্ট, তারা কিন্তু চলে যাচ্ছে আইসিইউ কেয়ারে। এবং আপনি জানেন, যদি এই 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 ভাইরাসের যে প্যাথোলজিক্যাল যে ডায়াগনোসিসটা, এটা লাংকে কি করে, এটাকে লাংকে ফাইব্রোসিস করে দেয়। হ্যাঁ, লাংয়ের যে কার্যক্ষমতা, লাংয়ের যে অক্সিজেন বহন ক্ষমতা, এটার উপরে আঘাত হানে। তখন হয় কি, রুগীটা ইদার আমরা মেডিকেল ভাষায় যেটা বলি এআরডিএস অথবা নিউমোনিয়ায় চলে যায়। তখন হয় কি, এই রুগীটা যখন এই নিউমোনিয়া চলে যায়, তাদের শ্বাস প্রশ্বাসের বেসিক প্যাথোলজিটা ইন্টারাপ্টেড হয়ে যায়। তখন কিন্তু সাথে সাথে অন্যান্য সিস্টেমগুলো কলাপস করে, এবং তারা ফলত তারা মৃত্যুমুখে পতিত হন। তবে আসার কথা যেটা, যে এই সংখ্যাটা আপনার হচ্ছে 2 to 3%। ওকে ডক্টর সিনহা, আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর খান,
আমি যে প্রশ্নটা ডক্টর লুসিকেও করছিলাম যে পাবলিক হেলথের ইস্যুটা গোটা বিশ্বব্যাপী খুবই অবহেলিত হয়েছে এবং বাংলাদেশেও বলতে হবে, কারণ আমরা বুঝেছি যেটি ডক্টর সিনহাও বলছিলেন যে আমরা অ্যাগ্রেসিভ ছিলাম না, আমরা একটা ডিফেন্সিভ। কোভিড আগে হেঁটেছে, আমরা তার পিছনে হেঁটেছি কেন? এই এবং জায়গাটা- এবং এবং এখনো মনে হচ্ছে যে কোভিডই আসলে আগে আগে হাঁটছে, আমরা তাকে অনুসরণ করছি মাত্র। না, এই জায়গাটা তো ধরেন যে প্রথম থেকে যখন আমরা ধরেন দুটি পার্ট, একটা সরকারের পদক্ষেপ, একটা হচ্ছে আমাদের সামাজিকভাবে আমাদের বক্তব্য বা আমরা চিকিৎসক হিসেবে অবজারভেশন। সেটা হলো যে আমরা প্রথম থেকে বুঝতে পারছিলাম যে চীনের সাথে যেহেতু আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ, অসংখ্য মানুষ প্রতিদিন আসছে যাচ্ছে ব্যবসার কারণে, লেখাপড়ার কারণে, সেই জায়গায় আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ হয়তো এফেক্ট হতে পারে। সে কারণে আমরা বারবার প্রস্তুতির জায়গাটা, যেটা বলা হয়েছে যে প্রস্তুতির জায়গাটা আছে, পুরোপুরি আছে, কিন্তু আমরা যখন খোঁজ নিয়েছি সেখানে পাইনি। সেখানে আমাদের কাছে মনে হচ্ছে সমন্বয়ের অভাব। এখনো যখন বলা হচ্ছে যে এই ল্যাবরেটরি করা হয়েছে, এটা আছে ওটা আছে, সব জায়গায় কিন্তু প্রস্তুত নয়, অনেক ল্যাবরেটরিতে মেশিনও পৌঁছায়নি যতদূর আমি খোঁজ নিয়ে জেনেছি। তো সেই জায়গায় ধরেন যে আমি পরশুদিন ইসের সাথে শ্রীলঙ্কার সাথে কথা বলার সুযোগ হয়েছে। শ্রীলঙ্কাতে তাদের অবস্থা আমরা বলছি যে অ্যাপারেন্টলি বেটার, কিন্তু তাদের আমি দেখুন 173 জনকে মাত্র তারা স্ক্রিনিং করেছে, মাত্র 2টা মেশিন তাদের আছে। আমাদের সক্ষমতা নিয়ে তো প্রশ্ন আছে, এটা আমাদের উন্নয়নশীল দেশ এবং অন্যান্য দেখেন বড় বড় দেশগুলো কন্ট্রোল করতে পারছে না। সেই কারণে আমরা যেটা বারবার বলছি, লুকু ছাপার তো কিছু নেই, আমাদের যে শক্তি আছে শক্তিটা বাড়ানো হোক। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছে 11টা গতকাল এবং আজকের মধ্যে চালু হওয়ার কথা। ওনারা বলেছেন যে 29টা ল্যাবরেটরি করবেন, এবং আমরা জানি বেশ কিছু নতুন হয়েছে, চিটাগাংয়ে হয়েছে, আপনার ইনফেকশাস ডিজিজ হসপিটালে হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকাল থেকে হয়েছে, এরকম শিশু হাসপাতালে হয়েছে, ময়মনসিংহ মেডিকেল কলেজে, সেই জায়গায় হয়েছে। কিন্তু কথা হলো যে আমাদের মূল বিষয়টা যেটা আমরা বলি, এতদিনের অভিজ্ঞতা যেটা বলছে, WHO কিন্তু সবসময় ভালো বলছে যে সেটা হলো যে আমাদের সামাজিক দূরত্ব যদি আপনি মেনটেন করতে পারেন, এক নম্বর সামাজিক দূরত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে 1 নম্বরে। সেখানে 1 মিটার দূরে থাকা বা 1 মিটার বা 3 ফিট দূরে থাকা, সেই জায়গাটা কিন্তু আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। এবং আমরা ধরেন যে এবং এখানে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে প্রত্যেক উপজেলায় 2 জন করে র্যান্ডম টেস্ট করা হবে, মানে ডু ইউ থিংক এটা খুব কার্যকর কিছু হবে? এটা একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে এই যে হবে বলা হচ্ছে, ল্যাবরেটরি হবে, আমরা এখন ভেন্টিলেটর তৈরি করব, আমরা এখন পিপিই তৈরি করব, এই যে সব স্বপ্ন দেখা শুরু হয়েছে, আমরা এটা করব ওটা করব। না, পিপিই আগে তো মানুষ বাঁচাতে হবে। না, মূলত পিপিই তো লাগবে। পিপিই ছাড়া ধরেন যে আমাদের সেই জায়গায় আমরা রপ্তানিও করতে পারবো, এই আলোচনা হচ্ছে। চিকিৎসক যদি অসুস্থ হয় তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে, কারণ চিকিৎসা পিপিই এর কোয়ালিটি কি হচ্ছে সেটাও তো সেই জায়গাটা আমরা দেখতে হবে। কারণ পিপিই তো অনেক ফরম্যাট আছে, কিন্তু আমাদের যেখানে রোগীর সাথে সংস্রবে যাবে সেখানে তো হাই কোয়ালিটি ওখানে কিন্তু স্পেসিফিকেশন দেওয়া আছে। পিপিই না শুধু মাস্ক, ক্যাপ, শু এগুলো লাগবে। সেই জায়গায় আমরা মনে করি যারা কাজটা করছে ওখানে কিন্তু আমাদের কিছু বিজ্ঞ লোক আছে যারা যুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে চাই যেটা ট্রান্সপারেন্সির মাধ্যমে জিনিসগুলো ঠিক মতো হচ্ছে। তবে আমি এই কয়দিনে ধরেন যে একটু কিছুটা আশ্বস্ত যে মেইন যে জিনিসটাগুলো হচ্ছে আপনার টেস্ট কিন্তু সংখ্যা বেড়েছে, এখন টেস্টের সুযোগটা বেড়েছে, যেটা আমাদের খুবই দরকার ছিল। সেই হিসাবে আমরা যা হবার হয়ে গেছে, এখন সমন্বয়ের সাথে, স্বচ্ছতার সাথে সম্মিলিতভাবে আমরা যারা প্রতিরোধ করতে পারি। কারণ হচ্ছে যে ধরেন আমাদের আশঙ্কা, আমরা কেন 2 সপ্তাহকে গুরুত্ব দিই, বাংলাদেশে সব দেশেই দিচ্ছে, আমেরিকা তো পুরো এপ্রিল লকডাউন দিয়েছে। সেটাকে আমরা বলছি যে ধরেন যে যখন বিমান চলাচল চলছিল তখন প্রায় 1,80,000 আক্রান্ত দেশ থেকে আসছে শেষ 2 সপ্তাহে। 3 মাসে তো আপনার বিমান কিন্তু এখনো চলে টুকটাক, 6.5 লক্ষ মানুষ কিন্তু আসছে জানুয়ারি থেকে। ধরিলাম যারা আগে আসছে তারা হয়তো সেফ, কিন্তু লাস্ট 2 সপ্তাহ যারা আসছে তাদের মধ্যে তারা আক্রান্ত দেশ থেকে এসছে এবং তাদের মধ্যে কিন্তু সম্ভাবনা আছে। সেই কারণে আমরা যতটা পারবো যে এই লোকগুলোকে আমাদের মানে অবজারভেশনে আনা, তাদের প্রয়োজনে পরীক্ষা করা, প্রয়োজনে তাদেরকে হোম কোয়ারেন্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সবগুলিতে কিন্তু আমরা বলছি। এবং কাজের গতিটা কিছুটা বেড়েছে, কিন্তু আমরা মনে করি যে এখন ধরেন যে রাস্তাঘাটে এখনও কিন্তু বিচ্ছিন্ন লোকজন দেখা যায়। সরকার কিছুটা বলেছে যে কাঁচা বাজার বা ব্যাংক, সীমিত আকারে ব্যাংক কিংবা সুপার শপ, এই জিনিসগুলো কিন্তু খোলা রেখেছে, মানুষ তো প্রয়োজনও আছে। সেই কারণে আমরা মনে করি যে কোনো ক্রমেই আর গাফিলতি করার কোনো সুযোগ নাই যদি আমরা দেশটাকে বাঁচাতে চাই। গতিবিধি তো আমরা দেখতে পাচ্ছি যে আনপ্রেডিক্টেবল। Dr. Lucy, indeed it's a very crazy time and we are heading for an economic earthquake. So according to different newspapers, news sources from South Africa, ECA estimates the billions worth of losses in South Africa due to COVID-19 impact.
the economy will shrink by 2%, the budget deficit will reach 6.5%, at least 1 million will lose their job, remittances, tourism and supply chains are under threat, GDP will decrease significantly. How the South African government will tackle such a huge economic crisis? So this is one of the greatest concerns. I think at the moment what has happened is that there have been certain emergency measures that have been put in place. For instance, the Unemployment Insurance Fund has made available 30 billion rands, which is the equivalent of about 1.5 billion US dollars, which has been made available for workers that are going to be laid off or for whichever reason will no longer have a source of employment. This will be paid out for a period of up to 12 months. So these are very much temporary, I think, because effectively we have not yet witnessed the full onslaught of COVID-19 in South Africa. As yet you yourself mentioned, there are about 1,400 cases with 5 deaths, and 8 are critical in terms of ICU care, but we are still the real wave to hit us. The government, such that we are aware, is making plans, for measures that are more reaching than temporary measures. And there has been an enormous outreach and collaboration between the private sector as well. We have had some high net worth individuals who have donated funds specifically for the relief of small and medium enterprises. The organization that I work for has also donated in the region of $5 million and is busy at the moment fundraising specifically for certain measures. It's not just direct relief for SMEs and for workers, but also to access funding from development finance institutions to effectively create safety net of financing packages to be able to add relief and to help with certain structural measures that will have to be put into place to effectively combat the impact of COVID-19. And this is obviously on the top of certain sort of economic sort of restructures that are happening, particularly within our public sector assets. And the Economist reported, Lucy, negative effect of COVID-19 on South Africa economy to escalate. Do you think so? Here is another question. Since 2009, China overtook Africa's biggest trading partner. Do you think the current situation will lead to a long-term trading deficit between China and South Africa? So to answer your first question, I think that there will be a severe economic impact on South Africa. I think we're all bracing ourselves for that. We are moving into technical recession. We have certain key structural issues that even before the onslaught of COVID-19 that were key issues of the day that need to be resolved. COVID-19 is going to make our recovery a lot more painful and a lot slower. I think on the question of our trade with China, China is indeed South Africa's most important trading partner and has been for a number of years now. I think where that question comes into play is the fact that a lot of our exports to China have been on the mining side, mining and minerals, and obviously, first of all, the shutdown, but also the economic implications of effectively having down tools for 3 weeks on a lot of our mines are going to have a significant impact, not only on South Africa's economy, but also on our export profile. So yes, there will definitely be an impact in terms of South Africa's trading relationship with China. Lucy, Professor Khan has a question for you. I have 2 questions to you. Number one, for last 3 months, whole world have been suffering from this COVID-19. And I see, can you hear me, Lucy? Can you hear me? Yes, I can. Yes, I can. I see South Africa has about 1,400 COVID-19 patients. What is the reason behind for this less number of patients from other part of the world like Europe or USA?
This is my number one question. Number two, what type of measures taken by your government to protect your people from COVID-19? Clear? I think, yes, I can hear. Thank you for the question, sir. I think that even though COVID-19 has been a global phenomenon for quite some time now, South Africa only had their first confirmed infection of a national on the 5th of March. So that is 1 day short of a month ago. And I think that perhaps one of the things that has prevented the widespread infection rate thus far is the speed with which our government reacted, in that it was within less than 2 weeks of the first case being announced, the government had implemented a countrywide lockdown, which even at the time was perhaps considered a draconian measure. A week beforehand, interestingly enough, it was debated on national radio, and a lot of people thought that it was absolutely out of the question. So we can see how quickly the situation is changing and how dynamic one has to be in terms of policy measures. But I think that was definitely one of the number one reasons, is the speed with which the government reacted to the severity of the impending crisis. I think, and effectively, there has been very efficient, even before the lockdown, there was very efficient monitoring. There was a helpline that was set up. There were strict instructions that were sent test and who didn't. There's been a lot of support that has been broadcasted in terms of procedures to follow, directions to follow. There were protocols that were set out at our airports and at various other of our entry points. So I think that all in all, as South Africa, very proud of the way that the government has reacted with such speed. I think one of the key differences in perhaps in other European countries is that there has been a bit lag in terms of a restriction of movement of people, because where one can recommend social distancing techniques and to wash hands, I think in order to really ensure that there is compliance by the population, something as drastic as a lockdown does actually need to be implemented. I think the government is very aware of Zulu did mention it, of the challenge that our public healthcare sector will face if we enter into infection rates such as those seen in certain European countries at the moment. So there was very much early action. The decision was taken to make early action to try and flatten the curve as far as possible. Obviously, we're under no illusions that we will not see a much higher infection rate as the virus takes hold, but thus far we have been very fortunate in the slow transmission rate of the virus in South Africa. So, ডক্টর সিনহা, একটু আপনার কাছ থেকে আবার শুনতে চাইবো যে আসলে কি লেসন যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্ক নিল করোনা ভাইরাস থেকে বা কোভিড-19 থেকে? দ্বিতীয়ত হচ্ছে যে প্রশ্ন, আমাদের এখানে চিকিৎসকদের বা চিকিৎসা সেবা সংস্থা যারা আছেন তাদের সুরক্ষার প্রশ্নটি বহুলভাবে আলোচনা আসছে। সেক্ষেত্রে আপনাদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে সেখান থেকে আমরা বাংলাদেশে কোনো লেসন নিতে পারি কিনা? যদিও আমরা আপনাদের চেয়ে একার্থে এগিয়ে আছি, যে আমাদের এখানে ক্যাজুয়ালিটির পরিমাণ একেবারেই কম। এবং সেই সঙ্গে আমি একটু শুনতে চাইবো যে বাংলাদেশ কমিউনিটির আসলে কি অবস্থা, যদি একটু আমাদেরকে ধারণা দেন। দেখুন, এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে ভয় এবং ভাইরাস, দুটোই কিন্তু আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এবং বর্তমানে যে অবস্থাটা, ভয় না থাকলে তো আপনি ঘরে বন্দি থাকবেন না, ঘরে বন্দি না থাকলে আপনি সমস্যা আরো বাড়বে। হ্যাঁ, সেটা দরকার আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে ভয়টাকে আমাদের জয় করতে হবে। ভয়টাকে জয় করতে হবে কিভাবে? লোকজনের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের কমিউনিটিতে যেটা হয় যে আমরা সবাই একটু চলাফেরা বা আড্ডা মারতে পছন্দ করি। আমরা কিন্তু এই কাজগুলো তখনও করেছি, যখন ভাইরাসটা সংক্রমণ শুরু হয়েছে তখন আমরা করেছি। আমরা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারিনি। হ্যাঁ, যার ফলে এটা কিন্তু ছড়িয়ে পড়েছে। এখন অনেকে যেটা বলছে যে আমরা কিভাবে এটাকে জয় করব, হোয়াট ইজ দ্য ওয়ে কিন্তু একটাই, সেটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন, কোয়ারেন্টাইন।
এর উপরে কোনো উপায় নেই, আমাদের উপায় নেই। আমি যদি কম্পেয়ার করি যে আমরা এখানে আপনি যেটা আমাকে বলেছেন কিছুক্ষণ আগে যে আমরা পিছিয়ে আছি ইন টার্মস অফ রোগী এফেক্টেড এবং মৃত্যুর যে সাংখ্যিক ব্যাপারটা, সেটাতে আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, কারণ দুটো। একটা হচ্ছে যে আমাদের এখানে টেস্টটা হচ্ছে, আমাদের এখানে রোগীর ডায়াগনোসিসটা হচ্ছে, সো আমরা জানতে পারছি যে এই পরিমাণ রোগী ইনভলভ এবং এই পরিমাণ ফ্যাটালিটিটা এই পরিমাণ। তো আমাদের আমরা পরিসংখ্যান ভাবে আমরা একটা আইডিয়াতে এসছি। কিন্তু মূল কথাটা কিন্তু রোগের ট্রিটমেন্টটা নেই। যারা ইনভলভ হবে, যারা আইসিইউতে ভেন্টিলেটরে যাবে, তাদেরকে কিন্তু আমরা ব্যাক করার জন্য যেই ট্রিটমেন্টটা, সেটা কিন্তু আমাদের হাতে নেই। যেহেতু নেই, সেহেতু আমাদের কি করতে হবে? আমাদেরকে ওই পর্যন্ত যাতে না যেতে হয়, সেটাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করার জন্য উপায়টা কি? উপায়টা হচ্ছে সংক্রমণ ট্রিটমেন্টটা কি রেটটাকে সেটা জানা আছে? নিয়ন্ত্রিত। চিকিৎসাটা কি সেটা জানা আছে? চিকিৎসাটা যেটা হচ্ছে সেটা সাপোর্টিভ, চিকিৎসাটা এটা সহজ। সাপোর্টিভ ট্রিটমেন্ট। এটা আমাদের কিন্তু কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নেই। যেটা আমরা করি সেটা হচ্ছে সাপোর্টিভ একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, রোগী ভেন্টিলেটরে যাচ্ছে, তাকে আমরা সাপোর্ট দিচ্ছি। হ্যাঁ, এখন সে ওটা থেকে ব্যাক করবে কিনা, সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ডেন্ট। তার ইমিউনিটি, তার শারীরিক অবস্থা, বিভিন্ন ব্যাপার স্যাপার এখানে জড়িত। কিন্তু সার্বিক ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে বেস্ট ওয়ে টু গো ইজ আইসোলেশন, এবং আপনারা রোগ শোক থেকে দূরে থাকুন। আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং প্রতিবেশীকে ইনফেক্টেড না করবেন। আমরা তো এগুলি জানি, এগুলা তো কমন কথা, কিন্তু আমেরিকা কেন ফেল করছে ট্রান্সমিট? এটা কি কারণটা কি? এটা কি কেবলই কমিউনিটি ট্রান্সমিশন, না অন্য কারণ? আমেরিকা তো আইসোলেশনও করছে, তারপরে তারা কোয়ারেন্টাইন করতে পারছে, তাদের সক্ষমতা আছে, কিন্তু আমরা দেখছি যে এটা দ্রুত বাড়ছে। কারণটা কি? কি কারণে হচ্ছে? দ্রুত বাড়ছে কারণটা হলো যে প্রথমেই কিছু লিকেজ হয়ে গেছে। কমিউনিটি ট্রান্সমিশন। আমরা কমিউনিটি ট্রান্সমিশন। হ্যাঁ, আমরা কোয়ারেন্টাইন করেছি কখন? তখন কিন্তু অলরেডি রোগটা ঢুকে পড়েছে, কমিটির মধ্যে চলে গিয়েছে। আমি যেটা জানি, আমাকে প্রশ্ন করা হয়েছে যে বাঙালি কমিউনিটির বা এখানকার বাঙালি কমিউনিটির অবস্থাটা কি। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে, আমাদের কমিউনিটির যারা ডাক্তার এখানে প্র্যাকটিসরত আছেন, তারা তো রোগী দেখেন হলো, তাদের রোগীর পপুলেশন হচ্ছে বাঙালি, ইন্ডিয়ান, স্প্যানিশ এবং কিছু চাইনিজ পেশেন্টও তারা দেখেন। এখন এই যে তারা পেশেন্টগুলো দেখছেন, বিভিন্ন সময় পেশেন্টগুলো দেখছেন, তারা কিন্তু অলরেডি ইনফেক্টেড হয়ে আছে এবং তাদের ইনফেকশন ডাক্তারের মধ্যে ছড়িয়ে গেছে। আমার হিবা ভায়োলেশন আছে, আমি হয়তো সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু আমাদের খুব ক্লোজ 20 থেকে 25 জন ডাক্তার অলরেডি ইনভলভ উইথ দ্য ডায়াগনোসিস অফ কোভিড-19। এটা কেন হলো? এটা হলো ওই যে প্রথম থেকে যেই আমাদের এমবার্গোটা ছিল না, এয়ারপোর্ট দিয়ে ঢুকে পড়েছে, সিপোর্ট দিয়ে ঢুকে পড়েছে, লোকজন কমিউনিটিতে চলে এসছে এবং এরা কিন্তু কমিউনিটিতে লোকটা অলরেডি ছড়িয়ে দিয়েছে। যেহেতু ছড়িয়ে দিয়েছে, আমরা একটা পর্যায়ে যে লকডাউন করেছি, কিন্তু ছড়িয়ে কিন্তু অলরেডি পড়েছে। তো এটা থেকে বাঁচার উপায় কি? র‍্যাপিডলি বেড়েছে আসলে। জি, হ্যাঁ, বাঁচার উপায় হলো এই লকডাউনটাকে আরো নিয়ন্ত্রিত করা। জি। প্রফেসর কামরুল হাসান খান, এই জায়গাটিতে প্রশ্ন যে একটা সিনার কয়জন ডাক্তার মারা গেছে আপনার নিউ ইয়র্কে জানা আছে? আমার জানা মতে একজনের কথা আমি জানি, আরেকজন খুব সম্ভব মারা গেছে, খুব সম্ভব দুজন। আমি যে প্রশ্নটা করতে চাইছি, উনি যে লিকেজের কথা বললেন যে ছড়িয়ে পড়েছে, আমাদের এখানেও তো অনেকে ধারণা করছেন যে সেরকম একটা অবস্থা, কারণ আমরা প্রচুর প্রবাসীরা ঢুকে পড়েছেন। এবং আমি অবশ্যই বলবো না যে এর জন্য যারা প্রবাসীদেরকে ট্রল করছেন নানাভাবে, সেটা করা সমীচীন, একদমই উচিত নয়। এটা হচ্ছে আমাদের ব্যবস্থার দুর্বলতা বা ত্রুটি। তাদেরকে আমরা ঠিকমতো কোয়ারেন্টাইনে নিতে পারিনি, তাদেরকে আমরা গ্রামে যেতে সহায়তা করেছি বা সুযোগ দিয়েছি। সো এখনো প্রচুর লোক আসছে দেশের বাইরে থেকে।
So এখন আপনি- তো সমস্ত বিমান বন্ধ তো, না তার মধ্যে আসছে 30শে ডিসেম্বর তো তার সব মধ্যেও close. তার Last মধ্যেও flight from London কম বেশি আসে। আসে না। আচ্ছা যেমন আমরা শুনছি যে লাস্ট ফ্লাইটটা যে আসছে চায়না লন্ডনে, থেকে ফ্লাইট আছে এখনো। চায়না থেকে এখনো ফ্লাইট আছে? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন যেটা আমাদের করা দরকার সেটি হলো যে আপনার যে সমস্ত লোকগুলো আসছে তাদেরকে আমাদের পরীক্ষার আওতায় আনতে হবে বা কোয়ারেন্টাইন আওতায় স্ট্রিক্টলি আনতে হবে, এটি হলো 1 নম্বর। আর 2 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই, এটা সকলের জন্য, যে ধরেন আমরা জানি যে প্রায় 6.5 লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশে এসেছে জানুয়ারি থেকে এই পর্যন্ত। তো এখানে রোগের ধরনটা কি? রোগ কিন্তু 3 ধরনের রোগ হয় এই কোভিড-19। একটা হলো মাইল্ড ফর্ম, একটা হলো মডারেট ফর্ম, আর হচ্ছে সিরিয়াস বা ক্রিটিক্যাল। মাইল্ড ফর্মে যেটা হয় আপনার, সেটা ম্যাক্সিমাম 92 থেকে 95%। এখন ধরেন যে যারা 2-3 মাস আগে আসছে তাদের মধ্যে থাকলেও কিন্তু আর বোঝা যাবে না। মাইল্ড ফর্ম কিন্তু কোনো সময় সিমটম নাও করতে পারে, এবং চিকিৎসা কিন্তু খুবই সাধারণ। যাদের ধরেন মাইল্ড ফর্ম যদি থাকে, এবার বিশ্রাম নেবে, ওষুধ খাবে, পানি খাবে, প্রচুর পানি খাবে, আর হলো গিয়ে উপসর্গ ভিত্তিক চিকিৎসা। সেখানে জ্বর হলে প্যারাসিটামল খাবে বা সর্দি কাশির জন্য হিস্টাজি, তাহলে কিন্তু সে ভালো হয়ে যাচ্ছে। একটা বড় ফর্ম কিন্তু আমরা বুঝতে পারবো না, যেহেতু পরীক্ষা হয় নাই, যে ছিল কি ছিল না। এখন যারা আগে এসছে তাদের কিন্তু আমরা কোনো সেরকম লক্ষণ এখনো দেখতে পাচ্ছি না, তাদেরকে ছড়িয়ে গেছেন। আমাদের হলো যে শেষ 2 সপ্তাহ যারা আসছে প্রায় 1,80,000, এরা গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এবং এদের পক্ষ থেকে কিন্তু আমরা যে কেসগুলো দেখতে পাচ্ছি, তাদের যে বিদেশ, এবং আমাদের মেইন সোর্স কিন্তু আপনার বিদেশ থেকে যারা আসছে তাদের মাধ্যমেই হচ্ছে। আমরা কিন্তু কয়েকটা সোর্স পেয়েছি যে যার কোনো পাওয়া যায় না, যেমন মিরপুরের 2 জনের মৃত্যুর কারণ তাদের কিন্তু ফরেন বা আমাদের বিদেশি এক্সপোজার নাই, এরকম বেশ কয়েকটা কেস পাওয়া গেছে। সেই কারণে এখন আমরা যে সাধারণ কথাগুলি বলছি, যেটি সবার মানা উচিত, এবং যে না মানার জন্য আমাদের সামরিক বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, তারা যেন কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করে। কারণ ধরুন ঢাকা শহরে আছে আপনার 75টা বস্তি আছে যেখানে 40,000 পরিবার থাকে। এরকম আপনি জানেন যে মুম্বাইতে বস্তিতে ছড়িয়ে পড়েছে। তারপরে ধরেন যে আপনার এই যে চলাফেরা, সেখানে কিন্তু আমরা এখনো অনেকটা কমেছে, কারণ শহরে বেরোলে কিন্তু একদম লোক দেখাই যায় না, অনেকটা কারফিউর মতো মনে হয়। সেদিক দিয়ে আমরা অবশ্যই আমাদের সামরিক বাহিনী, সরকারকে ধন্যবাদ জানাবো। কিন্তু আরো কিছু জায়গায় যেখানে ছড়িয়ে পড়ার সম্ভাবনা, যেমন যেখানে ঘনবসতি আছে, হ্যাঁ, তারা তো ধর দৈনন্দিন জীবনযাপনটা তো একেবারে ঘরে বসে থাকতে পারবে না, তাদের খাবার সংগ্রহ করতে হয়, বাচ্চা কাচ্চা দেখতে হয়, সেই জায়গায় তাদের ওরকম কোয়ারেন্টাইনই করার সুযোগটাও কিন্তু নাই। সেখানে আমার মনে হয় যে আরেকটা বিষয় আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে, প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা, এই যে জিনিসটা করা হয় যেন, তাহলে কিন্তু আমাদের তারা যদি ঘরে বেশি খাবারটা পায়, তাহলে কিন্তু বাইরে বেরোবে না, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে আবার একটু স্মরণ করিয়ে দেওয়া দরকার যে এই যে খাবার বিতরণের নামে অনেক বিত্তবান যে প্রক্রিয়া তারা খাবারটা বিতরণ করছেন, সেটিও কিন্তু এখনকার জন্য যথাযথ না। মানে যেভাবে লাইন দিয়ে সমাবেশ করে, এখানে 2টা কথা, মানে এই প্রদর্শনবাদিতা একটু বাদ দিতে হবে। এটা তা তো বাদ দিতেই হবে, যে কারণে বলছি যে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা, এবং পৌঁছানোর যেন সঠিক হয়। কারণ আমাদের তো অভিজ্ঞতা সবসময় ভালো হয় না, যাতে মনিটরিং ভালোভাবে হয়, যে সঠিকভাবে মানুষগুলো হাতে পৌঁছতে, মাঝখানে যেন কোনো অন্য ধরনের কিছু না ঘটে। Lucy, the South African government announced some economic packages, like according to McKinsey, announced an economic stimulus package of 12 billion to mitigate the impact of the COVID-19 pandemic. According to Sunday Times, UIF contribution holiday and accelerated processing of VAT refunds. So popular Daily Maverick reported an unfolding economic crisis that demands bold action for economic reform. But how can it possible with such little initiatives? Apologies, the connection wasn't great there, so I can repeat again. I heard you. Yes, please do. Okay. South African government announced some economic packages, like according to McKinsey, that announced an economic stimulus package of 12 billion to mitigate the impact of the COVID-19 pandemic. According to Sunday Times, UIF contribution holiday and accelerated processing of VAT refunds. So popular Daily Maverick reported that an unfolding economic crisis that demands bold action for economic reform. So, but how can it possible with such little initiatives? Do you think the initiatives are enough?
Probably not, but I think one of the biggest challenges is the fact that South Africa has been in an unfolding economic crisis for the past couple of years. So perhaps the challenge is that what is readily available has been put forward. I think the challenge is trying to dig deep and actually create far more, perhaps less popular, but more necessary reform and funds to be made available to mitigate the crisis. I think the other problem as well is that because the real impact, although there are lots of businesses that have had to close and there are lots of businesses that are suffering under the lockdown, the real long-lasting impact has not yet begun to be felt. And I think that perhaps over the coming weeks and months, we will see more initiatives being announced. But I think as well, there is a strong call from the government to create a partnership with the private sector to see how effectively we can work together. That has very much been approach of this administration, is to create a partnership across various sectors in South Africa to solve these problems together, so that it is not merely a government-led initiative, it's something that has active citizenship and active participation in terms of its resolution. Okay. ডক্টর সিনহা, আপনি আমাদেরকে একটু বলবেন যে এই কোভিড-19 যুক্তরাষ্ট্রের রাজনীতিকে, অর্থনীতিকে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন? রাজনীতি, অর্থনীতি, কারণ এবছরে আমরা জানি ইউএস ইলেকশন এই বছরটিতেই আমরা যেটা দেখছি এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প একটি বাজেট অনুদান এনেছেন $2 ট্রিলিয়ন, যারা এই মুহূর্তে কাজ করতে পারছেন না বা যার স্বল্প আয়ের, যাদের ইনকাম $75,000 নিচে, তারা এখান থেকে বেনিফিটেড হবেন। এবং সাথে সাথে আমাদের যে মর্গেজটা দিতে হয়, এই মর্গেজটা 90 ডেজের জন্য উইথহেল্ড করা হয়েছে। এবং বাড়ি ভাড়াও 90 দিনের জন্য বাড়ি ভাড়াটাকে মওকুফ করা যায় কিনা এ নিয়ে একটা বিল আসছে। তো সার্বিকভাবে এই যে $2 ট্রিলিয়ন দেওয়া হয়েছে, এটা কত দিনের জন্য? এটাতে কিন্তু বেশি দিনের জন্য এটাকে কন্টিনিউ করা যাবে না। 2-3 মাস হয়তো এই সিচুয়েশনটাকে ট্যাকেল করা যাবে। যদি এই ডিজিজটা আরো বেশি দিন যায়, আরো লকডাউন করতে হয়, তাহলে সুদূর প্রসারী যে ইম্প্যাক্ট ইকোনমিক ক্ষেত্রে হবে, সেটা কিন্তু খুবই ভয়ের একটা এবং আতঙ্কের একটা ব্যাপার। কারণ এটা ইনডাইরেক্টলি কোভিড-19 চলে যাবে এক সময়, কিন্তু যখন বিজনেসগুলো ওপেন হবে তখন কিন্তু আবার অনেকগুলো লে অফ হবে, অনেক লোক তাদের কাজ করতে পারবেন না, কারণ কোম্পানি তখন দেখা যাবে তারা তাদের মতো ব্যবসা চালাতে পারছেন না। সেই ক্ষেত্রে হয়তো গভর্নমেন্টকে আবারও একটা বিল আনতে হবে ইকোনমিকে চাঙ্গা করার জন্য। এখন এই যে বারবার চাঙ্গা করা, তাতে করে কি হবে? তাতে কিন্তু ফেডারেল রিজার্ভটা কমে যাবে। ফেডারেল রিজার্ভ কমে গেলে তখন হয়তো আমাদেরকে হয়তো নতুন করে ডলার ছাপাতে হবে, তখন মানি ইনফ্লেশনের প্রশ্ন চলে আসবে, শেয়ার বাজারে ধস নামবে। সো আগামী 6 থেকে 1 বছর এটা খুব কঠিন একটা সময় যাবে আমাদের জন্য। এবং এই সময়টা রাজনীতির ক্ষেত্রেও এই সময়টা প্রভাব ফেলবে বলে আমার জাস্ট একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, সেটা হচ্ছে যে এই বছরের যত আন্তর্জাতিক নানা ধরনের প্রোগ্রাম, কনফারেন্স যাই ছিল, সবই শিফট করতে হয়েছে ডেট। এবং আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উইম্বল টেনিসের আয়োজনও চেঞ্জ করতে হয়েছে। সো আমার প্রশ্ন যে নভেম্বরে ইউএস ইলেকশন আছে, ইলেকশন কি ডিউ টাইমে করা সম্ভব হবে, বা ট্রাম্প কি অন্য কোনো পরিকল্পনা করছেন? এখনো পর্যন্ত যেটু পাবলিক হেলথ আমাদেরকে যে ফরকাস্টটা দিয়েছে, এটা হলো জুন পর্যন্ত এই ডিজিজের একটা মানে উঠানামা একটা পর্যায় পর্যন্ত যাবে। তারপর হয়তো ডিজিজটা আস্তে আস্তে কমে আসবে। সেই ক্ষেত্রে এটা কি বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড
বিশ্বব্যাপী না না, শুধু আমি আমেরিকার আমি 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 আমেরিকার আমি আমি আমেরিকার জন্য আমেরিকার কথা বলছেন, বলছি, ওকে। আমেরিকার কথা বলছি। সেই ক্ষেত্রে হয়তো ইলেকশন নিয়ে প্রেডিকশন করাটা এই মুহূর্তে হয়তো সমীচীন না। আমাদের হয়তো আরো আরো কিছুটা দেখতে হবে, সময় আছে, জুন পর্যন্ত দেখতে আরো হবে। দেখতে হবে। প্রফেসর কামরুল হাসান খান, বাংলাদেশে যেসব পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত নই যে টেস্টের জায়গাটা তো অপ্রতুলতা আমরা দেখতেই পাচ্ছি যে পরিমাণ হয়েছে, সেই হিসেবে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পাচ্ছেন না। সো আপনি কি মনে করেন যে আর কি কি পদক্ষেপ এখন আসলে নেওয়া দরকার? না, পদক্ষেপগুলো তো যে এক ধরনের স্টেরিওটাইপ, যেটা ডব্লিউএইচও বলছে, সেই পদক্ষেপগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, সেটা হচ্ছে মূল কথা। যেমন আমরা বারবার বলছি যে সামাজিক দূরত্ব, যেটা সোশ্যাল ডিস্টেন্সিং, এটা আমাদেরকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু অনেক আপনার এই যে কমিউনিটি ট্রান্সমিশন বা যেটা সামাজিক বিস্তার বলি, এইটা ঠেকানো আমাদের খুব বেশি জরুরি। তারপর টেস্ট আমরা যেটুকু আমরা এই মুহূর্তে এস্টাবলিশ করেছি বাংলাদেশের মতো দেশে, সেখানে কিন্তু একেবারে হতাশজনক নয়। কারণ 11টা যদি ল্যাবরেটরি কাজ করে থাকে আজকে থেকে, গতকাল থেকে, তাহলে কিন্তু আমরা মনে করি আমাদের দেশের জন্য সন্তোষজনক। ওনারা পরিকল্পনা নিয়েছে 29টি ল্যাবরেটরি চালু করবে, সেটা যদি সপ্তাহের মধ্যে করে ফেলতে পারে তাহলে আমরা স্বস্তিতে থাকব। এখন মূলত আমাদেরকে যে সোর্স, এখন সেটি আবার নামে মাত্র ল্যাবরেটরি হলে হবে না, 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 মোটেই না, মানে মোটেই না, well কোনো সুযোগ equipped নাই, হতে হবে। সুযোগ না। আপনাদের মিডিয়া কল্যাণে নিশ্চয়ই সেটি পারবে না। তো আরেকটা বিষয় হলো যে আমাদেরকে প্রধানত আমাদের যেটা ডব্লিউসি 3টি কথা বলেছে, অনেক অনেক কথাগুলি বলেছে 3 করে, তার মধ্যে প্রধান হচ্ছে যে আপনার সোর্স আইসোলেশন। হ্যাঁ, সোর্স আইসোলেশন, এই সোর্সটা আমাদের খুঁজে বের করতে হবে। ধরেন এটা যেখানেই আমরা এই ধরনের, আর এখানে তো এবার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অন্য ভাইরাসের উপসর্গের কাছাকাছি, সেখানে এইটার জন্য স্পেশাল যেটা আমরা বিশেষ আমরা যে উপসর্গ পাই সেটা হলো শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হলেই সাথে সাথে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলেই কিন্তু যে রেসপিরেটরি ফেলিওর হয়েছে, তখন রোগীকে আর বাঁচানো যায় না। সেসব এই জায়গাটা আমাদের সোর্সটার জন্য আমরা কন্ট্রোল করতে পারি। 2 নম্বর পরীক্ষা, 3 নম্বর বলা হচ্ছে ট্রিটমেন্ট, এই ব্যবস্থাগুলো। ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বেশ কিছু হাসপাতাল ডেডিকেটেড করেছে, কোনো ক্রমেই অন্য রুগীর সাথে কিন্তু করোনা ভাইরাস রোগীকে সংমিশ্রণ করা যাবে না। এবং আমরা যেটা প্রস্তাবগুলি দিয়েছি, সরকার তো সিরিয়াসলি কাজ করছেন, দেখছেন তাদের অবজেকশন। আমরা আমাদের এই সমস্ত আলোচনার মাধ্যমে যেটা বলি যে কিছু হাসপাতালকে অন্য রুগীর জন্য ডেডিকেটেড থাকবে, অন্য রুগীর জন্য, আর কিছু হাসপাতালকে অ্যাবসলিউটলি ফর কোভিড-19। আবার কোভিড-19 এর কারণে যেন অন্য রোগীরা আবার অবহেলিত না হন, সেটাও দেখতে হবে। ধরেন যদি যেটা আমরা আশঙ্কিত, অলরেডি আইডি স্যার বলেছে কিছু মৃদু কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, এটা কিন্তু আমরা খুব মানে একটা ভালো খবর নয় আমাদের জন্য। এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু, আপনি দেখেন এর আগে তো করোনা ভাইরাস পৃথিবীতে এসছে, কিন্তু এটার ক্যারেক্টার হলো মৃত্যুর হার কম্পারেটিভলি কম, এখন আর বলা যাবে না কম, কারণ দেশে দেশে মানে কান্ট্রি টু কান্ট্রি কিন্তু মৃত্যুর হার অনেক বেশি। সে কারণে আমরা এই জায়গাটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে, এটা একটা ক্যারেক্টারিস্টিক, যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেই জায়গাটা আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। শুধু সরকারের দায়িত্ব একা তো নয়, ইন্টার মিনিস্ট্রি আছে, অনেকগুলো মিনিস্ট্রির দায়িত্ব আছে, তারপরে আমাদের সামাজিক শক্তি আছে, তারপরে আমাদের জনপ্রতিনিধি আমরা আরেকটু অ্যাক্টিভ হতে বলবো। এবং সেইখানে এই জায়গাটা যেন আমাদের সামাজিক দূরত্বটা মেনটেন করা হয়, তাহলে কিন্তু অনেকটাই আপনি রক্ষা পাওয়া যাবে। Lucy Corkin, it seems that we are entering in a new world order. COVID-19 is going to change social order as well as world order drastically. So how it's going to affect South Africa both nationally and internationally? Well, South Africa is in the position where, if there is an economic slowdown globally, if there is an economic slowdown in China, if there is an economic slowdown in Europe, these two regional blocs being the most important trading partners, even without the crisis hitting our national economy, South Africa would be affected. The fact that there has been an enormous, and there will continue to be an enormous economic impact in both of these areas as well as in South Africa nationally. I think that we are in for some very dark times economically indeed. So scary for most people, whether you're an epidemiologist, whether you are a sociologist, a political scientist, or an economist, is the fact that this is very much uncharted territory. In the modern world, we have never seen anything like this, of such scale, of such viral magnitude, and with such far-reaching implications in the global economy, which is now so fundamentally connected. And it is very much an unknown. So
I think all that we can be certain of is that the implications are going to be severe, but how they fundamentally end up as a society, how we interact with one another as a society, what happens to trade patterns, economic and political alliances, at the moment, I think, is very much anybody's guess. ওকে, ডক্টর সিনহা মনসুর, এনি ফাইনাল রিমার্কস? আমরা শেষের দিকে, ছোট্ট করে যদি কিছু বলবার থাকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে করোনা একটা রোগ এসছে, একটা মহামারী যখন আসে, এই মহামারীর সাথে সাথে এটা কিছু কিছু ভালো দিকেও কিন্তু নিয়ে আসে। আমাকে সেদিন এক বন্ধু প্রশ্ন করছিলেন, এই যে করোনা ভাইরাস এসছে, এটা ভালো কোনো দিক আছে? আমি বলবো যে হ্যাঁ, করোনা ভাইরাস এসেছে, এর বিধ্বংসী ক্ষমতা আছে, মানুষকে নিঃশেষ করার ক্ষমতা আছে, সাথে সাথে কিছু ভালো দিকও আছে। সেটা হচ্ছে আমাদের এই যে ধরনী আমরা এখানে থাকছি, আমরা কিন্তু এই ধরনীকে বসবাসের অযোগ্য করে ফেলেছিলাম। আমরা কিন্তু পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক যে সামাজিকতা, পারস্পরিক যে আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। এই করোনা কিন্তু আমাদেরকে অনেক কাছাকাছি নিয়ে এসছে। আমাদের কিন্তু এখন তো সোশ্যাল ডিস্টেন্সের সময়। আমি যেটা বলতে চাচ্ছি, এটা একত্রীভূত না, এটা হচ্ছে যে আমরা একত্রীভূত, তারপরেও আমরা একত্রীভূত না, আমরা কিন্তু আলাদা থাকছি, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য হলো এই জিনিসটাকে আমরা ফাইট করছি। এই যে ফাইটের একটা উদ্দেশ্য, এটাও কিন্তু একটা ভালো দিক। জি, ধন্যবাদ। আমরা কিন্তু একত্রিত হতে পারছি। ধন্যবাদ। লুসি, উই আর অলমোস্ট at the end of the program, so any final remarks? I think it's a very wide-ranging topic, and I think, as I said before, I think this is far more than a medical crisis. It's far more than an economic crisis. A lot of people have been saying it, but I think that COVID-19 is something that is going to reshape the world as we know it. Most especially because I think until very recently, a lot of people, myself included, underestimated the impact that this virus would have, not just on people's health, but fundamentally on people's mental health, on economic circumstances, on the way that we react to crises. And I think it is very much something that is going to be, that we are going to see the effects of for a very long time to come. প্রফেসর কামরুল হাসান খান, আমাদের সামনে দুইটা ভালো এক্সাম্পল আছে। একটি হলো দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সাকসেস রেটটার কারণটা হলো তারা প্রথমে 3 লক্ষ পরীক্ষা করেছে এবং সেখানে 9,000 তারা রোগী পেয়েছে এবং তাদেরকে তারা সঠিক চিকিৎসা দিয়েছে। আরেকটা কাজ করেছে, তারা খুব কঠোর হোম কোয়ারেন্টাইন করেছে, এই কারণে তাদের সাকসেস রেটটা খুব ভালো। আরেকটা হচ্ছে জার্মানি হলো আপনার 75,000 কিন্তু আক্রান্ত হয়েছে মানুষ এবং সেইখানে আপনার মারা গেছে 858 জন। এবং সেইখানে তারা যেটা করেছে, প্রথমেই তারা তরুণদের, একটা কথা আছে বৃদ্ধরা মারা যায়, কিন্তু চাইনিজ এক্সপেরিয়েন্স যে বৃদ্ধ মারা যায়, অন্য বাংলাদেশে কিন্তু শিশু তরুণ তাদেরও হচ্ছে, সেই কারণে তারা জার্মান যেটা করছে, তরুণদের প্রথমেই অনেক অসংখ্য লক্ষ লক্ষ পরীক্ষা করছে, সে কারণে তাদের হয়েছে। সে কারণে আমরা যেটা চাই যে ধরেন যে এরকম বিপদ তো পৃথিবীতে আর আসেনি, এরকম যে একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হচ্ছে। সে কারণে আমরা মনে করি যে আমরা যেখানে আছি, বিশেষ করে সরকার বা সামরিক বাহিনী বা আমরা বা জনসাধারণ, আমরা যেন নিয়মগুলো, ভেরি সিম্পল নিয়মগুলো কিন্তু খুবই সিম্পল। সে কারণে আমরা যেটা বলেছি, আপনি সামাজিক দূরত্ব মেনটেন করেন, হাত বারবার ধুতে হবে সন্দেহজনক জায়গাতে, তারপরে আপনার এই যেহেতু পশু পাখি বাহিত বলা হচ্ছে, সে কারণে মাছ মাংস ডিম ভালো করে সিদ্ধ খাবেন, আর ভিড় এড়িয়ে চলতে হবে। এই জিনিসগুলো যারা মেনটেন করবে তারা কিন্তু নিরাপদে থাকবে। আমি সবশেষে একটি কথা বলি, ধরেন যে হাত ছোঁয়াচে হচ্ছে হাতের মাধ্যমেই, মানুষ 2 ঘন্টায় 15 বার নাকে মুখে হাত দেয়। এখন ধরেন আপনার হাতে ভাইরাস লেগেছে, আপনি যদি নাকে মুখে হাত না দেন তাহলে কিন্তু আপনি বিপদ নেই। সে কারণে আপনার বারবার সাবান পানিতে হাত দিয়ে ফেলতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই আমরা অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর কামরুল হাসান খান, ডক্টর সিনহাবুল মনসুর, ডক্টর লুসি কর্কিন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। ডক্টর লুসি, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড
healthy as well. Stay safe. Thank you very much. দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে, এবং প্রতিদিনই আমরা বিভিন্ন দেশের অভিজ্ঞতাকেও আমাদের আলোচনার মধ্যে যুক্ত করবার চেষ্টা করছি। সব কথার মূল কথা যে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে গোটা বিশ্ব, এবং এর পরিণতি কী হবে, কোথায় গিয়ে দাঁড়াবে কেউই জানে না। সেই জায়গায় একটাই সমাধান, সেটা হচ্ছে প্রত্যেককে যতটা সম্ভব পারলে পুরোপুরি ঘরে থাকা, এবং যতক্ষণ না পর্যন্ত কোভিড দুর্বল হয়ে যাচ্ছে, কোভিড আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে হাতের পরিষ্কার রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতকে নাক, মুখ, চোখের ধারে কাছে যেন না আনা হয়, সেটি একটি পরামর্শ। এবং সেই সঙ্গে আমরা জানি যে এই ঘরে বসে থাকার মধ্যে কিছু দুর্যোগ, দুর্বিপাকের মোকাবেলা আমাদেরকে করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু বেঁচে থাকার তাগিদে, বেঁচে থাকার প্রয়োজনে সেটি মেনে নিতে হবে। এবং আমরা আশা করব যে বিভিন্ন দেশের রাষ্ট্র, অবশ্যই বাংলাদেশ সরকারও এই বিষয়টির দিকেও নজর দিবে, যে মানুষের জীবনযাপনে যেন কোনো কষ্ট না হয়, কারণ অর্থনৈতিক ঝুঁকিটা একটা বড় ঝুঁকি, সেই ঝুঁকি সামাল দেবার চেষ্টাটাও নাগরিকদের করতে হবে, কিন্তু বিশেষ করে সরকারকে সেখানে প্রধান দায়িত্ব, এবং আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় আছেন তাদেরও এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবার সুযোগ রয়েছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।